সুপ্রিয় ভট্টাচার্যের লেখা গল্প মার্জনা। থার্ড ইয়ারে পড়া সমীরণকে কলেজের প্রায় সমস্ত ছেলেমেয়েই পছন্দ করত, কারণ সে যেমন একজন ভালো স্টুডেন্ট, তেমনি ছিল তার ব্যবহার, ব্যক্তিত্ব আর পরোপকারী নেশা। কলেজের অনেক মেয়েই চাইতো সমীরণের সঙ্গে একটু আলাদা করে মিশতে, সময় কাটাতে। সমীরণ নিজে সেটা যে বুঝতো না তা না, সে নিজেকে এসবের থেকে গুটিয়ে রেখে পাশ কাটিয়ে চলতো তার আর্থিক অবস্থা আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কারণে। ছেলে বন্ধুর সংখ্যাও সমীরণের কম ছিল না। তারা প্রায় দিনই কোনো না কোনো কারণে তাকে ক্যান্টিনে জোর করে খাওয়াতে নিয়ে যেত। তাকে নিয়ে যেতে চাইলেও সে যেতে চাইতো না। পরিষ্কার বলে দিত, তোরা আমাকে খাওয়াচ্ছিস, কাল কিন্তু আমি তোদের খাওয়াতে পারবো না। বন্ধুরা সে কথার উত্তরে হেসে বলতো, তোর খাওয়াতে হবে না, আমাদের সাথে এখন চল, পরীক্ষার আগে নোটসগুলো দিলেই হবে, বলে টানতে টানতে নিয়ে যেত। মানানসই লম্বা দোহারা চেহারার মধ্যে একটা অন্যরকম আকর্ষণ থাকলেও সমীরণের স্বভাব ছিল খুবই শান্ত। সবাইকে সে বন্ধুর মতো দেখত। বলতো, কলেজে তো মাত্র কটা বছর থাকবো, তারপর কে কোথায় যে চলে যাব কেউ জানে না, হয়তো জীবনে আর কখনো দেখাই হবে না। তাই আমাদের এই 3টে বছর যেন প্রত্যেকের জীবনে স্মৃতি হয়ে থাকে। কলেজের ফাংশন থেকে শুরু করে রক্তদান শিবির করা, গরিব ছেলে মেয়েদের বই জোগাড় করে দেওয়া, প্রিন্সিপালের সাথে কথা বলে তাদের ভর্তির সাথে সাথে কনসেশনও করানোর জন্য আপ্রাণ চেষ্টা করত। কলেজের কোনো ছেলে মেয়ে যদি কোনো বিপদে পড়ে, খবর পাওয়া মাত্র সবার আগে সমীরণের সেখানে পৌঁছে যাওয়া এবং যতক্ষণ পর্যন্ত সেই কাজ বা তাকে উদ্ধার করে না নিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকা। সমীরণ একজন গরিব প্লাম্বার মিস্ত্রির ছেলে হয়েও কখনো কারোর থেকে নিজের জন্য সুযোগ নেয় না, তা সে রাজনীতির কারবারিদের থেকে হোক কিংবা তার কলেজের বন্ধুদের কাছ থেকে। সেই কারণেই সমীরণকে কলেজের ছেলেমেয়েরা যেমন পছন্দ করে, তেমনই পছন্দ করেন কলেজের কয়েকজন প্রফেসর আর প্রিন্সিপাল স্বয়ং নিজে। কলেজের কোনো নেতা না হয়েও ছেলে মেয়েদের জন্য সে যেটা করে সেটা সম্ভব হয় তার পিছনের লোকাল এমএলএ আর এমপি আছে বলে। তারাও জানে সমীরণ তাদের জন্য সুপারিশ করে, যারা হয়তো 2-1 নম্বর কম পেয়েছে কিংবা রেজাল্ট ভালো হওয়া সত্ত্বেও টাকার অভাবে ভর্তি হতে পারছে না। সমীরণের বাবা অমলবাবু পাইপলাইনের পুরনো ভালো মিস্ত্রি। ক্লাস 9-এ ফেল করবার পর বাবা মারধর করেছিলেন বলে বাড়ি থেকে রাগ করে চলে গিয়ে নাগের বাজারে মামার দোকানে 5 বছর থেকে কাজ শিখেছেন। এখন বারাসাতে সব থেকে পুরনো আর বিশ্বস্ত মিস্ত্রি তিনি। সকালে দুটো খেয়ে সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়েন দোকান থেকে দেওয়া আর ফোনের মাধ্যমে যোগাযোগ হওয়া কাজগুলোর জায়গায়। ছেলের পড়াশোনার খরচা আর সংসার চালাতে পরিশ্রম একটু বেশিই করতে হয়। বাড়ি ফিরতে ফিরতে প্রায় প্রতিদিনই বিকেল হয়ে যায়। খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে আবার পাইপের দোকানে গিয়ে বসেন পরের দিনের কাজের অর্ডারগুলো নিতে। ছেলের জন্য খুব চিন্তা করেন অমলবাবু। ছেলেটা লেখাপড়া শেষ করে একটা চাকরি পেলে হয়তো খানিকটা স্বস্তি পাওয়া যেত। সেই সঙ্গে হার্টের অসুখে ভোগা ওর মাকেও ভেলোরে নিয়ে গিয়ে ভালোভাবে ট্রিটমেন্ট করাতে পারতেন। কিন্তু ছেলে অন্যের কাজে এত বেশি ব্যস্ত থাকে, পড়াশোনা করার ঠিকমতো সময়ই পায় না। সকাল হলেই পাড়ার লোকের যত সমস্যা সব সমীরণকে মেটাতে হবে। তারপর দুটো খেয়ে কলেজ। সেখান থেকে ফিরে বেশিরভাগ দিনই হয়তো সে হসপিটালে কাউকে দেখতে যাচ্ছে কিংবা হয়তো এমএলএ এমপির সঙ্গে যোগাযোগ করে কোনো অসহায় নিরপরাধ ব্যক্তিকে থানায় গিয়ে ছাড়িয়ে নিয়ে আসছে। মিটিং মিছিল থাকলে তো আর কথাই নেই। রাত 9টার পর বাড়ি ফিরে 12টা পর্যন্ত পড়ে খেয়ে শুয়ে পড়ে। ছেলেটার যে শেষ পর্যন্ত কি হবে কে জানে। ফার্স্ট ইয়ারে নতুন ভর্তি হয়েছে মৌমিতা, ব্যবসাদার বড়লোক বাবার একমাত্র সুন্দরী মেয়ে। তার বড়লোকি চালের জন্য কেউ কেউ তাকে অপছন্দ করলেও পছন্দের সংখ্যাটাও প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়তে লাগলো। নানা আছিলায় সে তার বন্ধুদের ছোটোখাটো গিফট দিত কিংবা খাওয়াতো। মাস 2-1-এর মধ্যে মৌমিতার সঙ্গে কলেজের বেশিরভাগ ছেলে মেয়েদের বন্ধুত্ব হয়ে গেল, একমাত্র সমীরণ ছাড়া। মৌমিতার মেয়ে বন্ধুরা মৌমিতাকে বলল, কলেজের সব ছেলে মেয়েরা তোমাকে দেখে হেসে যায়, হ্যালো বলে ধন্য হয়, একমাত্র সমীরণ ছাড়া, সে তোমাকে দেখেও দেখে না। আমরা অনেকেই চেষ্টা করেও পারিনি সমীরণের সঙ্গে আলাদা করে মেশার সুযোগ, অথচ আমাদের মধ্যে কেউ কোনো বিপদে পড়লে ওই সমীরণই সময়ে অসময়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। কিন্তু ওই পর্যন্ত। বিপদ থেকে উদ্ধার করে নিঃশব্দে চলে যায়, পিছন ফিরেও দেখে না। তুমি যদি সমীরণের সাথে আলাদা সম্পর্ক তৈরি করতে পারো, বুঝবো তোমার ক্ষমতা আছে। তখন তোমাকে আমরা সবাই মিলে যেখানে বলবে সেখানে খাওয়াবো। মৌমিতা একটু হাসলো, তারপর বলল, ওই থার্ড ইয়ারের লম্বা ছেলেটা তো? বন্ধুরা বলল, হ্যাঁ।
মৌমিতা বলল, আমিও কদিন দেখেছি ছেলেটাকে। আজই তো প্রিন্সিপালের ঘর থেকে বেরিয়ে কালো মতো একটা মেয়ের সাথে কথা বলতে বলতে আমার পাশ দিয়ে চলে গেল, আমার দিকে একবারও না তাকিয়ে। ঠিক আছে, আমি তোমাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি। 2 মাসের মধ্যে ওই ছেলে আমার পিছনে পিছনে ঘুরবে, দেখে নিও তোমরা। আর হ্যাঁ, তখন তোমাদের আমাকে খাওয়াতে হবে না, আমিই বরং তোমাদের খাওয়াবো। পরদিন মৌমিতা কলেজে গিয়ে সমীরনের রাস্তা আটকে দাঁড়িয়ে বলল, আপনার সাথে আলাপ করতে চাই। সমীরন হেসে বলল, আমার নাম সমীরন, 3rd ইয়ারে পড়ি, আর 8 মাস এই কলেজে আছি। মৌমিতা বলল, আমি মৌমিতা, ফিজিক্সে ভর্তি হয়েছি 1ম বছর। কোথাও একটু বসে কথা বললে হতো না, বলে সমীরনের দিকে হাসি হাসি মুখে তাকিয়ে রইল। সমীরন মৌমিতাকে বলল, তোমার এখন ক্লাস আছে না? মৌমিতা বলল, হ্যাঁ। তাহলে আগে ক্লাসে যাও, ত্রিদীপবাবু যাচ্ছেন তোমাদের ক্লাস নিতে। মৌমিতা অবাক হয়ে সমীরনের দিকে তাকালো। সমীরন পাশ কাটিয়ে চলে যেতে লাগলো। মৌমিতা পিছন ফিরে দেখল সমীরন দ্রুত হেঁটে চলে যাচ্ছে। সে নিজের ডান হাতের মুষ্টিটা শক্ত করে চেপে ধরে ক্লাসরুমের দিকে পা বাড়ালো। মৌমিতা যখনই কোনো প্ল্যান করে সমীরনের সঙ্গে একান্তে কথা বলবে বা কোথাও গিয়ে বসবে, নানা আছিলায় সমীরন পাশ কাটিয়ে বেরিয়ে যায়। এই কদিনে মৌমিতা বুঝতে পেরেছে সমীরন এই কলেজে সবার থেকে আলাদা, কলেজের সবার হিরো। তার একটু সঙ্গ পাওয়ার জন্য অন্য মেয়েরা দাঁড়িয়ে থাকে, সেখানে তার মতো একজন সুন্দরী, সেও কিনা প্ল্যান করেও সমীরনের পিছনে দৌড়ে বেড়াচ্ছে। কদিনের মধ্যেই সে বুঝতে পারে এই চ্যালেঞ্জ তাকে জিততে গেলে এভাবে হবে না, অন্য কোনোভাবে ছলচাতুরির আশ্রয় নিতে হবে। 7 দিন বাকি আর 2 মাস হতে। আগামী পরশুদিন কলেজে নবীনবরণ ফাংশন। মৌমিতা ঠিক করে নিল, যা করার ওই দিনই আমাকে করতে হবে। হারতে আমি কিছুতেই পারবো না, তাও কিনা ওই চালচুলোহীন ছেলেটার কাছে। ফাংশনের দিন মৌমিতা বিউটি পার্লার থেকে আলাদা করে সেজে এসেছে। তাকে ভীষণ সুন্দর এবং আকর্ষণীয় লাগছে। সবাই প্রায় মৌমিতাকেই দেখছে। সে মঞ্চটা ফুল দিয়ে সাজাচ্ছিল, কেননা মঞ্চের অন্য প্রান্তে তখন কয়েকজন বন্ধুর সাথে সমীরন কথা বলছিল। হঠাৎ কারেন্ট অফ হয়ে যায়। 2 মিনিট পরে যখন জেনারেটর স্টার্ট হয়ে আলো জ্বলল, সবাই দেখল মৌমিতার গায়ের জামাটা ছেঁড়া, কাপড়টা অর্ধেক খোলা, আলুথালু বেশে সে মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে আছে। সবাই অবাক হয়ে যখন তাকে ঘিরে ধরে জিজ্ঞাসা করল, কি করে হলো, কে করলো? তখন সে মঞ্চের অন্য প্রান্তে দাঁড়িয়ে থাকা সমীরনের দিকে আঙুল তুলে দেখিয়ে কাঁদতে লাগলো। সবার দৃষ্টি সমীরনের দিকে গেল। অবিশ্বাসের পাল্লাটাই ভারী থাকলো। সমীরন কিছু সময় কিংকর্তব্য বিমূঢ়ের মতো সেখানে দাঁড়িয়ে থেকে বলল, তোরা আগে ওকে বাড়িতে পৌঁছে দিয়ে আয়, ফাংশন শেষ হলে তারপর আমি কথা বলবো। মৌমিতা বাড়ি পৌঁছতেই তার বাবা মা উভয়ই সব শোনার পর মৌমিতার বাবা বললেন, তুই যে ছেলেটার নাম করছিস সেই তো তোকে অনার্সে ভর্তি করাতে সাহায্য করেছিল। তোর 2 নম্বর কম ছিল বলে প্রিন্সিপাল বলেছিলেন হবে না, তখন ওই সমীরন ছেলেটাকেই ধরে তো তোকে ভর্তি করিয়েছিলাম। সে কি করে এমন কাজ করলো? ঠিক আছে, আমি ওর ব্যবস্থা করছি, বলে তিনি ফোনে কথা বলতে লাগলেন। মৌমিতা বুঝতে পারল সে মারাত্মক ভুল করে ফেলেছে, অথচ তখন আর সে কাউকে কিছু বলতে পারছে না। ফাংশন শেষ হওয়ার পর সমীরন যাদের সাথে কথা বলছিল তাদের মধ্যে মনোজ, শুভঙ্কর, প্রদীপ আর সেন্টু সবাইকে বলে দিল কারেন্ট অফ হওয়ার সময় সমীরন আমাদের সামনে দাঁড়িয়ে আমাদের সাথেই কথা বলছিল, সুতরাং মৌমিতা ঠিক বলছে না। হয়তো অন্য কেউ ওর সাথে খারাপ ব্যবহার করতে পারে, তবে সমীরন কখনোই নয়। অভিযোগ সমীরনের ঘাড়ে চাপালে তো হবে না, তাছাড়া সমীরন সে টাইপের ছেলেই না। তবে এটাও ঠিক, আমাদের জানা দরকার কে এটা করলো। খুঁজে বার করার দায়িত্বটা সমীরনের উপরেই থাক, ও ঠিক খুঁজে বার করতে পারবে। ফাংশন শেষ হয়ে যাবার পর সমীরন সাইকেলে করে ওই রাত্রিতে বাড়ি ফিরছিল। ফাঁকা রাস্তায় অন্ধকার দেখে 5 জন অচেনা লোক সমীরনকে ঘিরে লাঠি বাঁশ দিয়ে মারতে থাকে। সে চিৎকার করাতে আশপাশের লোকজন ছুটে আসতে দেখে সমীরনকে আধমরা করে তারা পালিয়ে যায়। হয়তো উদ্দেশ্য ছিল মেরে ফেলার। মাথা ফেটে রক্ত বার হচ্ছে, পা ভেঙে গেছে। লোকাল হসপিটালে হবে না, ডাক্তার বলে দিয়েছে। এমএলএর কাছে খবর আছে, সেই এমপি ও মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে সেই রাত্রিতে পিজিতে গিয়ে ভর্তি করিয়েছে। সমীরনকে আইসিইউ এর মধ্যে রাখা হয়েছে, অবস্থা খুবই সংকটজনক। সমীরনের বাবা মাও সেখানে বসে আছেন, চোখ দিয়ে অনবরত জল ঝরছে। সামনে যাকে পাচ্ছে তাকে জিজ্ঞাসা করছেন,
ছেলেটা আমার বাঁচবে তো? 3 মাস পর সমীরণ বাড়ি ফিরেছে। এখনো পাটা একটু টেনে টেনে হাঁটে। 2 মাস পর পরীক্ষা। সে এখন রাত দিন পড়া নিয়ে আছে। মাঝে মাঝে কলেজের সহপাঠীরা আসে দেখা করতে। তাদের সাথে কিছুটা সময় কাটিয়ে সে আবার পড়ার মধ্যে ডুবে যায়। সকাল সন্ধে বাড়ির সামনে রাস্তায় আস্তে আস্তে পা টেনে হাঁটাটা প্র্যাকটিস করে যাচ্ছে। সমীরণ এখন বাড়িতে খবরটা পেয়ে 7 দিনের দিন ঠিকানা জোগাড় করে সকাল 10টার পর মৌমিতা এসেছিল দেখা করতে। সমীরণ জিজ্ঞাসা করেছিল, তুমি কেমন আছো? উত্তরে মৌমিতা কেঁদে ফেলেছিল। কিছু সময় চুপ করে থাকার পর সমীরণ বলেছিল, ভুলে যাও, নিজেকে পাল্টাও। অহংকার আর দম্ভ মানুষকে ধ্বংস করে। কোনো মানুষেরই এগুলো থাকা উচিত নয়। নারীদের তো নয়, ক্ষেত্রবিশেষে তাদের ধৈর্যের পরীক্ষা দিতে হয়। সেখানে সেটারই তোমার বড় অভাব। প্রথম দিন থেকে আমি জানতাম কাপড় ছেঁড়াটা তোমার নাটক ছিল, আর তোমার বাবার গুন্ডারাই আমাকে মেরেছে। এগুলো জানা সত্ত্বেও আমি কিন্তু কাউকে বলিনি, কারণ হিংসা যত ছড়াবে ততই সে বাড়বে। তাছাড়া এখানে তোমার মান সম্মানের ব্যাপারও ছিল। তাই যারা আমাকে মেরেছে বা যাদের কারণে আমি মার খেয়েছি তাদের শাস্তি দিয়ে আমার কি খুব লাভ হতো? তার থেকে সবাইকে ক্ষমা করে দেওয়াই ভালো। তাই আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি। কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, তোমার প্রতিও না। মৌমিতা কাঁদছে দেখে সমীরণ বলল, তুমি তো খুব সাহসী আর শক্ত মেয়ে। কান্নাকাটি করলে তোমাকে ভালো লাগে না। সময় অপচয় আর পয়সা নষ্ট না করে তুমি বরং পড়াশোনাটাই মন দাও। ভালো রেজাল্ট করে নিজের পায়ে দাঁড়িয়ে পারলে অসহায় মানুষদের জন্য কিছু করো। দেখো, তোমার নিজেরই ভালো লাগবে। বলে একটু চুপ করে থেকে বলল, ফাংশনের দিন তোমার সাজটা খুব ভালো হয়েছিল। ভালোই লাগছিল তোমাকে। আমি তো উল্টো দিকে দাঁড়িয়ে মনোজদের সাথে কথা বললেও তোমাকেই দেখছিলাম। কারেন্ট অফ হয়ে তো অত সুন্দর পরিবেশটা নষ্ট হয়ে গেল। মৌমিতা আরও জোরে জোরে কেঁদে উঠল। সমীরণ বলল, তুমি চেয়েছিলে আমি তোমার পিছনে পিছনে ঘুরি, তোমার বসে থাকি। সেটা তুমি আমাকে সরাসরি বললেই পারতে, হয়তো আমি তোমাকে সাহায্য করতে পারতাম। তা না করে এমন একটা কাণ্ড ঘটালে, তাতে আমার থেকে বেশি কিছু অসহায় মানুষকে বিপদে ফেলে দিলে। মুখটা চেপে মৌমিতা দৌড়ে বাইরে চলে গেল। তাড়াহুড়ো করতে গিয়ে নিজের ভুল বুঝতে পেরে মৌমিতা হাতের শিরা কেটে আত্মহত্যা করতে চেয়েছিল। ডাক্তারেরা তাকে বাঁচিয়ে দিল। সে তার বাবাকে সেদিনের সত্যি ঘটনা জানিয়ে বলে দেয়, সমীরণের সাথে আমি আর তুমি যে অন্যায় করেছি তাতে ওকে বিয়ে করে আমি প্রায়শ্চিত্ত করতে চাই। যদি তুমি সেটা হতে না দাও তাহলে সে আবার ওই একই কাজ করবে। মৌমিতার বাবা পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি কিছুতেই একটা মিস্ত্রির ছেলের সাথে মেয়ের বিয়ে দেবেন না। প্রয়োজনে তিনি মেয়েকে বিদেশে পাঠিয়ে দেবেন। সমীরণের পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। সে ফার্স্ট ক্লাস পেয়েছে। সমীরণের সাবজেক্ট ছিল অ্যাকাউন্টেন্সিতে অনার্স। 3 মাসের মধ্যে সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ডের অ্যাকাউন্ট সেকশনে সে জয়েন করেছে। তার ইচ্ছে ছিল প্রফেসর হওয়ার। চেষ্টা সে করে যাচ্ছে। 5 বছর পর বিদেশ থেকে ফিরে মৌমিতা তার প্রাক্তন সিনিয়রের খোঁজে বারাসাতের বাড়িতে গিয়ে জানতে পারে সমীরণ তার বাবাকে নিয়ে বর্তমানে অজয়নগরের একটি আবাসনে থাকে। সেখানে গিয়ে সে সমীরণের বাবা অমলবাবুর দেখা পায়। অমলবাবু তাকে নিজের ফ্ল্যাটে নিয়ে যান। মৌমিতা সেখানে গিয়ে সৌমি নামের 5-6 বছরের একটি ছোট্ট মেয়ের দেখা পায় এবং জানতে পারে সমীরণ এখনো অবিবাহিত হওয়া সত্ত্বেও এই মেয়েটি তাকে বাবা বলে ডাকে। মৌমিতার মনে কৌতূহল ও সন্দেহ জাগলে অমলবাবু জানান যে সমীরণ পরোপকারী মানসিকতা থেকে এই অনাথ শিশুটিকে পরম মমতায় আপন করে নিয়েছে এবং তাকে মানুষ করার দায়িত্ব পালন করছে। সমীরণের এই নিঃস্বার্থ মানবিকতা দেখে মৌমিতা মুগ্ধ হয় এবং অতীতে তার বাবার করা সমীরণের প্রতি অবজ্ঞার কথা ভেবে লজ্জিত বোধ করে। একটা কাজ আছে বলে সে দরজা খুলে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। ফিরে ক্যাডবেরির বাক্সটা দেখিয়ে বলল, এটা সৌমির জন্য। অমলবাবু একগাল হেসে বললেন, তুমি তো ওর সব থেকে পছন্দের জিনিস নিয়ে এসেছো। পাশের ঘরে ও আছে, দিয়ে এসো, ততক্ষণে তোমার চা হয়ে যাবে। পাশের ঘরে মৌমিতা গিয়ে দেখল সৌমি তার ব্যাগ থেকে বই খাতা বার করছে, বোধহয় হোমওয়ার্ক করবে বলে। পাশে গিয়ে ক্যাডবেরির বাক্সটা তার চোখের সামনে ধরতেই সে হেসে মৌমিতার দিকে তাকিয়ে বলল, এটা কি আমার? মৌমিতা তার গালটা টিপে দিয়ে বলল, হ্যাঁ, এটা তোমার, তুমি খাবে। তবে যেন একসাথে খেয়ে ফেলো না, তাহলে তোমার দাদার বাবা কিন্তু বকবেন। তুমি এটা খুলে দাও। এখন একটা খাই। বলেই সৌমি বলল, তোমাকে কি আমি ক্যাডবেরি আন্টি বলে ডাকবো?
মৌমিতা চোখ দুটো মোটা মোটা করে ভ্রু দুটো তুলে হেসে বলল, হোয়াট আ বিউটিফুল নেম, ক্যাডবেরি আন্টি। ইয়েস বলে সৌমিকে আদর করে প্যাকেটটা খুলে দিতে দিতে বলল, তুমি আমাকে ওই নামেই ডেকো। সৌমি যখন ক্যাডবেরি খেতে ব্যস্ত, তখন মৌমিতা ঘরটার চারিদিকে একবার তাকিয়ে ওয়াশরুমটা দেখতে পেয়ে তার মধ্যে গিয়ে ঢুকলো। ওয়াশরুম থেকে বেরিয়ে মৌমিতা দেখল সৌমির ক্যাডবেরি খাওয়া হয়ে গেছে। এখন সে বইয়ের দিকে তাকিয়ে পড়ছে। তাকে বিরক্ত না করে পাশাপাশি ঘর দুটো দেখে ড্রয়িং রুমে এসে দেখল তার চা টেবিলের উপর প্লেট দিয়ে ঢাকা আছে। সামনে অমলবাবু চা খাচ্ছেন। মৌমিতা চেয়ারটা টেনে বসে কাপের উপর থেকে প্লেটটা সরিয়ে চায়ে চুমুক দিয়ে কাপটা হাতে নিয়ে অমলবাবুর দিকে তাকালে অমলবাবু কাপটা টেবিলের উপর রেখে বলতে লাগলেন, পাড়ার সাথে আমরা যেখানে থাকতাম, আমাদের পাশের দুটো বাড়ির পরের বাড়িতে এক ফালি বারান্দার সঙ্গে একটা ঘর নিয়ে ভাড়া নিয়ে ওর মা বাবা থাকতে এসেছিল। ওর বাবা শম্ভু রাজমিস্ত্রির কাজ করত, আর ওর মা রূপালী ঘর সংসার সামলাতো। মাস ছয়েক ওদের ওইভাবেই চলছিল। হঠাৎ একদিন সমীরনের মার কাছ থেকে জানতে পারলাম শম্ভু 1 সপ্তাহ আগে গুজরাটে গেছে রাজমিস্ত্রির কাজ করতে। ওর বউটা ঘরে একা থাকে। রাতের দিকে কারা যেন দরজায় টোকা দেয়। সমীরনের মাকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি জানলে কি করে? তিনি বলেছিলেন, পারুল তার একার জন্য দুটো ভাত ফুটিয়ে আমাদের বাড়িতে আসতো সমীরনের মার সাথে গল্প করতে আর চা খেতে। সেদিন সমীরনের মাকে ঠিক আছে দেখছি বলে পরের দিন কাজে বেরোবার আগে পারুলের সাথে কথা বলে ওর বাড়িওয়ালাকে ব্যাপারটা জানাই। কদিন সব ঠিক থাকলেও আবার একদিন সমীরনের মা বলল, পারুল প্রায় 2 মাসের প্রেগনেন্ট। এই অবস্থায় রাতের বেলা ওখানে ওর থাকা ঠিক না। আমি ভেবেছি পারুলের বাচ্চাটা যতদিন না হয় ততদিন ও রাতের বেলায় আমার কাছে এসে থাকুক। তুমি না হয় তোমার ছেলের সাথে এই কটা মাস একটু থাকো। বাচ্চাটা হবার পর পারুল আর তার ভাড়া করা ঘরে ফিরে যায়নি মানে আর যাওয়ার উপায়ও ছিল না। শম্ভু আস্তে আস্তে টাকা পাঠানো বন্ধ করে দিচ্ছিল। বাচ্চা হবার পর যখন শুনেছে তার মেয়ে হয়েছে, তখন থেকে টাকা পাঠানো একেবারে বন্ধ করে দিল। পারুলের বাচ্চাটা যখন হয় তখন পারুলের কাছে সামান্য কটা টাকা থাকলেও ঘর ভাড়া দিয়ে বাচ্চাকে ঠিকমতো দেখাশোনা করার মতো টাকা তার কাছে ছিল না। ডেলিভারির সমস্ত খরচ তার দেখাশোনা সব সমীরনের মাই করত। সেই সময় আবার সমীরনকে কে বা কারা খুব মেরেছিল। সেই টেনশনে আমাদের খাওয়া ঘুম সব উঠে গিয়েছিল। সে যাত্রায় ঈশ্বর আমাদের সহায় ছিলেন বলেই ছেলেটা জানে বেঁচে ফিরে এসেছিল। খালি কাপটা প্লেটের উপর রেখে মৌমিতা বলল, আপনারা জানার চেষ্টা করেননি কে বা কারা আপনার ছেলেকে মেরেছিল? অমলবাবু বললেন, পুলিশ এবং আমরা সবাই চাইলেও না জানি কেন সমীরন চাইনি। মৌমিতা খুব আস্তে মাথাটা নাড়িয়ে বলল, সৌমির কথা বলুন। অমলবাবু আবার বলতে লাগলেন, মোটামুটি সব ঠিকঠাক চলছিল। বাচ্চাটারও বয়স প্রায় 6 মাস পার হয়েছে। এর মধ্যেই একদিন সকালে উঠে সমীরনের মা পারুলকে কোথাও দেখতে না পেয়ে আমাকে আর সমীরনকে জানালো। আমরা দুজনে তখনই স্টেশনে হসপিটালে খুঁজে কোথাও না পেয়ে অপেক্ষা করতে লাগলাম। হয়তো কোথাও গেছে, পরে ফিরবে। কিন্তু সে রাতেও যখন ফিরল না, পরদিন সকালে থানায় গিয়ে একটা মিসিং ডায়েরি করে এসেছিলাম। বাচ্চাটাকে নিয়ে তখন আমরা পড়লাম মহা সমস্যায়। অতটুকু একটা বাচ্চা, মা না থাকলে হয়? সমীরনের মায়ের অনেক আগে থেকে হার্টের একটা সমস্যা ছিলই। সেটা ওই বাচ্চার কারণে আস্তে আস্তে আরও খারাপের দিকে যাচ্ছিল। দিনের পর দিন বাচ্চাটার জন্য রাত জাগা আর অতিরিক্ত পরিশ্রমের কারণে সমীরনের মা আস্তে আস্তে খুব অসুস্থ হয়ে পড়লেন। তখন থেকে বাচ্চাটা দেখাশোনা সমীরন আর আমি করতে লাগলাম। এর মধ্যে সমীরন চাকরিটা পেয়ে যাওয়াতে ওর মাকে ব্যাঙ্গালোরের সেন্ট জনস হসপিটালে নিয়ে গিয়ে ডাক্তার দেখিয়ে একটু সুস্থ করলো। সৌমির যখন বয়স 18 মাস, তখন সব দায়িত্ব আমাদের দুজনের ঘাড়ে চাপিয়ে দিয়ে সমীরনের মা চলে গেলেন। সেই থেকে আমরাই ওর বাবা মা, আমরাই ওর সব। মৌমিতা কিছু সময় চুপ করে থেকে বলল, সৌমি নামটা কে রেখেছিল? অমলবাবু বললেন, ওকে নিয়ে যখন ওর মা হসপিটাল থেকে বাড়িতে আসে তখন সমীরনের মাই ওই নামটা রেখেছিল, সৌমি। নিজের অজান্তে খুব আস্তে মাথাটা নাড়িয়ে মৌমিতা বলল, আপনি আপনার ছেলের এখনো বিয়ে দেননি কেন? অমলবাবু মুখটা গম্ভীর করে বললেন, সে বিয়ে করতে চাইলে তো বিয়ে দেব। তাকে বিয়ের কথা বললেই আমাদের সাথে কথা বলা বন্ধ করে দেয়। বলেই হাসি হাসি মুখ করে অমলবাবু বললেন, তুমি তো বললে ওর সাথে কলেজে পড়তে, তাহলে তুমি একটু দেখো না ওর যদি পছন্দের কেউ থেকে থাকে। সব শোনার পর মৌমিতার বুকের মধ্যে সমুদ্রের ঢেউয়ের মতো একটার পর একটা ঢেউ আছড়ে পড়তে লাগলো।
এই ভেবে সমীরনের সামনাসামনি হয়ে মনের কথাটা যদি তাকে বলে, সে কি সেদিনের মতো আজও তাকে ফিরিয়ে দেবে? মনকে শক্ত করে সে বলল, চেষ্টা করব, তবে আপনি কিন্তু আমাকে আশীর্বাদ করবেন। বলেই বলল, অফিসের ঠিকানাটা আর ফোন নম্বরটা দিন। এরপর অফিসের কাছাকাছি এসে মৌমিতা সমীরনকে ফোন করলে ফোনটা দুবার বেজে যাওয়ার পর শেষে ফোনটা ধরে সে যখন বলল, কে বলছেন? আজ এত বছর পর সমীরনের গলার আওয়াজ পাওয়া মাত্র মৌমিতার বুকের ভিতরটা ধকধক করতে লাগলো। একটা হাত সে তার বুকের উপর রেখে বলল, আমি মৌমিতা বলছিলাম, আপনার অফিসের বাইরে দাঁড়িয়ে আছি। সমীরন একটু অবাক হয়েই বলল, মৌমিতা বলে আমি যাকে চিনতাম সে তো শুনেছি লন্ডনে থাকে, তাহলে আপনি কি? চাকরি নিয়ে ওখান থেকে চলে এসেছি, আজ আমি নিজের পায়ে দাঁড়িয়েছি, বলে চুপ করে রইল মৌমিতা। সমীরন মৌমিতাকে চিনতে পেরে বলল, তুমি মিনিট 10 একটু অপেক্ষা করো, আমি সব গুছিয়ে আসছি। মৌমিতা গাড়িটাকে গেট থেকে একটু দূরে গাছের তলায় রেখে ফোনটা হাতে নিয়ে গাড়ি থেকে বেরিয়ে অপেক্ষা করতে লাগলো। মুঠোয় ধরা ফোনটা বাজতেই সমীরনের মনে করে ধরতে গিয়ে দেখে বাবা ফোন করেছেন। ফোনটা ধরে মৌমিতা বলল, হ্যাঁ বাবা বলো। বাবা বলতে লাগলেন, সেই সকালেই গাড়ি নিয়ে বেরোলি, এখনও তো ফিরলি না, অফিসেও তো যাসনি, কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছিস? কথাগুলো শুনে মৌমিতা চোখ দুটো বন্ধ করে কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, 5 বছর আগে অহংকার আর দম্ভের জোরে যে নিরপরাধ পরোপকারী ছেলেটার ঘাড়ে মিথ্যে বদনাম দিয়েছিলাম, আজ তাকে বলবো বাকি জীবনটা আমি তার সাথেই থাকতে চাই। বলেই বলল, আমি জানি বাবা, তোমার যা স্ট্যাটাস সেখানে মিস্ত্রি বা মিস্ত্রির ছেলে হয়তো বেমানান, কিন্তু বিশ্বাস করো ওই মানুষ দুটো আমার কাছে একদম বেমানান না, বরং আমি ওই মানুষ দুটোর পাশে থাকতে পারলে নিজেকে সৌভাগ্যবতী বলে মনে করব। একদমে কথাগুলো বলে একটু চুপ করে থেকে গলার স্বর নরম করে সে আবার বলল, যদি মেনে নিতে পারো ভালো, আর যদি সেটা না পারো তাহলে আমায় অন্তত ক্ষমা করো। বলে ফোনটা কেটে দিয়ে জোরে জোরে দুবার নিঃশ্বাস নিয়ে আর ছেড়ে স্বাভাবিক হয়ে দাঁড়ালো। গেটের সামনে এসে সমীরন এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে পকেট থেকে ফোনটা বার করে মৌমিতাকে করতে যাবে, দেখলো দূরে গাছতলার দিক থেকে একটা মেয়ে হাত নাড়তে নাড়তে এগিয়ে আসছে। সমীরনও খানিকটা এগিয়ে যেতেই দেখলো বেগুনি কালারের শাড়িতে মৌমিতাকে ঠিক সেই আগের মতোই লাগছে, তবে আজকে সাজগোজহীন মৌমিতা যেন আরও সুন্দর। কাছে গিয়ে সমীরন হাসি মুখে বলল, প্রথমে তোমার ফোন পেয়ে তো বিশ্বাসই হয়নি, হোয়াট আ সারপ্রাইজ, কেমন আছো তুমি? সেই একই রকম প্রাণচঞ্চল আর সুন্দর সমীরনকে দেখছিল মৌমিতা। সমীরনের কথা কানে যেতেই সে হেসে বলল, আমার কিন্তু খুব খিদে পেয়েছে, এখানে আশেপাশে কোথাও আছে ভালো রেস্টুরেন্ট? সমীরন হেসে বলল, আজ আমি তোমাকে খাওয়াতে পারবো, চলো। বলে ফোন বার করছিল উবের ডাকবে বলে। মৌমিতা বুঝতে পেরে বলল, আমার সাথে গাড়ি আছে, আসুন। গাড়িতে উঠে সমীরন বলল, তোমার কথা শুনে আর তোমাকে দেখে আমি সত্যিই খুব অবাক হয়েছি। মৌমিতা বলল, আমার কথা শুনে মানে? সমীরন বলল, ওই যে তুমি তখন বললে না তুমি তোমার নিজের পায়ে দাঁড়িয়েছ। ও হ্যাঁ, বলে মৌমিতা বলল, লন্ডনেই অনেক বেশি টাকা চাকরি নিয়ে থাকতে পারতাম, কিন্তু আমি কলকাতায় থাকতে চাই বলেই একটু কম মাইনের চাকরিতে রাজি হয়ে চলে এসেছি। সমীরন বলল, তোমার পরিবারও কি সঙ্গে এসেছে? গাড়ি চালাতে চালাতে সামনের দিকে দৃষ্টি রেখেই মৌমিতা বলল, পরিবার বলতে তো বাবা মা, তারা তো এখানেই থাকে। না না, বলে মাথা নাড়িয়ে সমীরন বলল, আমি বলতে চেয়েছি তোমার হাজব্যান্ড বা। সমীরনের কথা শেষ হওয়ার আগেই মৌমিতা হাসতে হাসতে বলল, হাজব্যান্ড কোথা থেকে আসবে, আমি তো এখনো বিয়েই করিনি। বলেই বলল, তবে এবার করব। এবার করবে মানে? ছেলে কি তোমার দেখা আছে? বলে সমীরন মৌমিতার দিকে তাকালো। মৌমিতা সমীরনকে একবার দেখে সামনের দিকে তাকিয়ে বলল, ছেলে আমার অনেক আগে থেকেই দেখা আছে। বাহ, বলে সমীরন বলল, ছেলে কি কলকাতাতেই থাকে? সেই কারণেই তো বেশি টাকার অফার পেয়েও লন্ডন থেকে কলকাতায় চলে এলাম, তিনি এখানেই থাকেন বলে। ছেলে নিশ্চয়ই বিজনেস করে? মৌমিতা মাথা নাড়িয়ে বলল, না না, তিনিও চাকরি করেন। কিন্তু তোমার বাবা কি রাজি হবেন? মৌমিতা সামনের দিকে তাকিয়ে গাড়ি চালালো, মুখটা কঠিন করে বলল, বিয়ে করব আমি, বাবা রাজি হলো কি হলো না সেটা দেখার বিষয় আমার না, আমি যাকে ভালোবেসেছি তাকেই বিয়ে করব। বলেই বলল, আর কত দূর? প্রায় এসে গেছি, আর একটু গিয়েই বাঁ দিকে ঢুকেই রেস্টুরেন্টটা পড়বে।
সমীরণ চুপ করে আছে দেখে মৌমিতা বলল, ভালো চাকরি করা সত্ত্বেও আপনি এখনো বিয়ে করেননি কেন? সাথে সাথে সে বলল, তুমি কি করে জানলে আমি বিয়ে করিনি? কারণ ঘন্টা দেড়েক আগে আপনার বাবার মেয়ের সাথে আলাপ করে এসেছি। সমীরণ অবাক হয়ে বলল, তুমি আমাদের ফ্ল্যাটের ঠিকানা পেলে কোথা থেকে? আপনার খোঁজে আপনাদের বারাসাতের বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকে অজয়নগরের ঠিকানাটা পেয়েছি। সমীরণ চোখ মোটা মোটা করে বলল, তুমি তো খুব সাংঘাতিক মেয়ে। বলে বলল, সামনের বাঁদিকে ঢুকে যেও। ইন্ডিকেট জ্বালিয়ে বাঁদিকে ঢুকে একটু এগিয়ে গিয়ে রেস্টুরেন্টের বোর্ড দেখতে পেয়ে গাড়িটা তার আগে রেখে মৌমিতা সমীরণের দিকে তাকিয়ে বলল, এইটা তো? সমীরণ মাথা নাড়ল, তার দিকে তাকিয়ে আছে দেখে সে হেসে বলল, আমি কি সে তো আপনি জানেন। বাবা আমাকে আপনার থেকে দূরে পাঠানোর জন্য লন্ডনে পাঠিয়ে দিয়েছিলেন ঠিকই, কিন্তু সেখানে গিয়েও আমি আপনাকে ভুলতে পারিনি। আপনার আগের নম্বরে যোগাযোগ করার চেষ্টা করেও যখন পাইনি, তখন ঠিক করলাম আপনার কথা মতো নিজের পায়ে দাঁড়াবো। পড়াশোনা শেষ করে চাকরি নিয়ে সোজা আপনার বারাসাতের বাড়িতে গেছি, সেখানে না পেয়ে অজয়নগর, সেখান থেকে এখন এখানে। আজও কি আমায় ফিরিয়ে দেবেন? সমীরণ থতমত খেয়ে মৌমিতার দিকে হাঁ করে তাকিয়ে থেকে বলল, তাহলে তোমার পছন্দের সেই ছেলে আমি? মৌমিতা মাথা নাড়িয়ে একটু একটু করে হাসতে লাগলো। সমীরণ মুখটা গম্ভীর করে বলল, কিন্তু তোমার মতো এরকম দোষী আর সাংঘাতিক মেয়ে আমি সামলাবো কি করে? মৌমিতা ড্রাইভিং সিটে একটু ঘুরে বসে সমীরণের দিকে হাসি হাসি মুখ করে তাকিয়ে বলল, আজ পর্যন্ত আমি যা কিছু করেছি সব আপনাকে পাওয়ার জন্য। কাল থেকে আমি আপনার মতো মানুষের পাশে থাকতে চাই, যাতে আমিও মানুষের কাজে লাগতে পারি। বলেই বলল, কি আপনাদের পাশে আমাকে থাকতে দেবেন না? সমীরণ হেসে বলল, শুধু পাশে থাকতে চাও না বিয়ে করতে চাও? অবভিয়াসলি বিয়ে করে পাশে থাকতে চাই, এবং সেটা সম্ভব হলে কালকেই। তবে তো মনোজ, প্রদীপ, শুভঙ্করদের খবর দিতেই হয়। বলেই মৌমিতার দিকে একটু ঝুঁকে সমীরণ বলল, কি ওদের খবর দেব? মৌমিতা মাথা নেড়ে হ্যাঁ বলল। চলুন ভিতরে গিয়ে খেতে খেতে যাকে যা ফোন করবার করুন। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।